সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় জনদুর্ভোগ, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। পুরো সময় তারা আমাদের সঙ্গে থাকবেন, তবে তার আগে তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন জনাব শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং মাঝখানে রয়েছেন শাম্মী আক্তার, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বিএনপি এবং সাবেক সংসদ সদস্য, এবং একেবারে শেষে রয়েছেন ইঞ্জিনিয়ার এ.কে.এম. রেজাউল করিম, এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং সাথে সাথে চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র। আপনাদের তিনজনকে এশিয়ান টেলিভিশন আজকের স্টুডিওতে স্বাগত। জনদুর্ভোগ এ কারণেই আজকে আমরা আসলে এই বিষয়টি নির্ধারণ করেছি যে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো কম্পোনেন্ট কাজ করছে বর্তমানে, তার মধ্যেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, ভীতি বা দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যমের শিরোনাম হয়েছে, এবং সবশেষ আজকে সমকালের শিরোনাম হয়েছে যে নাগরিক সেবা একেবারে তলানিতে বা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এরকম একটি খবর। আমাদের চোখ সেখান থেকে যদি আমরা আলোচনা শুরু করতে চাই, প্রথমে জনাব শাম্মী আক্তার, আপনার কাছে যেতে চাই। শাম্মী আপা, আপনি দীর্ঘদিন রাজনীতি সাথে জড়িত এবং একেবারে তৃণমূল থেকে উঠে আসা সবশেষ জনপ্রতিনিধি হিসেবে আপনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত আপনার নখদর্পণে। এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস চলে গেছে, এর মধ্যে আমরা অনেক ইতিবাচক নেতিবাচক বিষয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। তো জনদুর্ভোগ নিয়ে আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে জীবন চলার পথে তাদের যাতে কোনো সমস্যা না হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে নাগরিক সেবার যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে ঠিক নেই। কেন এমন হচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এশিয়ান টিভি যারা আছেন দর্শক এবং যারা কলাকৌশলী আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি বোধহয় জানেন যে ইতিমধ্যে আমরা সারা দেশের সকল জেলাগুলোতে আমরা একটি সমাবেশ করেছি। যে সমাবেশের দাবিগুলো ছিল এরকম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে রুখতে হবে, এবং আপনার নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করতে হবে। এইসবের দাবিতে কিন্তু ইতিমধ্যে আমরা জেলা শহরগুলোতে সমাবেশ করেছি। আমার জেলায় ছিল 18ই ফেব্রুয়ারি, আমি আমার জেলায় সমাবেশ করে এসেছি। আমার জেলা ছিল হবিগঞ্জ। আচ্ছা, তো সারা দেশে আমরা যে দাবিগুলো নিয়ে আমরা সমাবেশ করেছি, সেটা শুধুমাত্র বিএনপির দাবি তো না, সেটা সারা দেশের মানুষের দাবি, এবং সারা দেশের মানুষ এইটাই চায়। এখন আপনার যদি ধরেন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকেন, তাহলে জবাবদিহিতাটা তো ওইভাবে টেকসই হয় না। জবাবদিহিতা নিশ্চিত করতে হলে আপনাকে তো জনগণের প্রতিনিধির দরকার। সেই জনপ্রতিনিধির দরকার হলে আপনাকে জাতীয় নির্বাচনটা তো করতে হবে। সেই নির্বাচনী রোডম্যাপের দাবিতে তো আমরা করেছি, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেগুলো জনগণের নাবিশ্বাস উঠছে যেই দাবিগুলোতে, এই দাবিগুলোকে আমরা বিএনপি একাত্মতা ঘোষণা করে কিন্তু আমরা সমাবেশগুলো করেছি। তাহলে আমরা জনগণের যেই চাহিদা বা জনগণের যে দাবি, সেটা বিএনপি তো আর জনগণের বাইরে কেউ না। বিএনপিতে সারা দেশে এই যে লক্ষ কোটি নেতাকর্মী আছে, তারাও এই জনগণের আওতায় তো পড়ছে, তাই না? তো সকলের দাবি নিয়েই কিন্তু আমরা আন্দোলনগুলো করছি। তো এই আন্দোলনগুলো যে করছি, যারা এখন সরকার চালাচ্ছেন, আপনি যেটা বললেন যে 6 মাস চলে গিয়েছে, তাদের ইতিমধ্যে কি কি সংস্কার তারা করেছেন, যা যা করেছেন। আর আমরা বারবারই বলছি যে ন্যূনতম যেটুকু সংস্কার করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা দরকার। কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এই যে ভোট দিতে পারেনি, এই জায়গাটায় মানুষ তো মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। একটি বিশাল জনগোষ্ঠী যারা বিগত এই যে 3টি সরকার চলে গিয়েছে, যেখানে তারা ভোট প্রয়োগ করতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তো এই নির্বাচনটা অনুষ্ঠান করবার জন্য যে সংস্কারটুকু ন্যূনতম না করলে নির্বাচন অনুষ্ঠান করা যাবে না, সেটুকু করে নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করা তো দরকার। তা না হলে আপনি জবাবদিহি না থাকলে সেখানে কি করে আপনি জনগণের এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রক্ষাটা বলেন, সেটা কিভাবে সম্ভব, সেটা কে নিশ্চিত করবে? সামনে আপনি একটু যোগ করি। আপনি যেমনটি বললেন, আপনি তো যেহেতু স্থানীয় সরকার বিষয়ে আপনার সম্যক জ্ঞান রয়েছে, এবং সে কারণে আপনার কাছে জানতে চাওয়া যে আমরা দেখলাম আজকে কয়েকটা গণমাধ্যমের শিরোনাম যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এর মধ্যে আলোচনা হয়েছে, এবং তারা বলছে যে জুন বা জুলাই তারা স্থানীয় সরকার নির্বাচনের একটা টার্গেট নিয়ে এগুচ্ছে, এরকম একটি সংবাদ আমরা দেখেছি। সেই জায়গায় যেখানে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের যারা সদস্য ছিল, যারা বিভিন্নভাবে উপজেলার সাথে জড়িত ছিল, উপজেলা নির্বাচনে যারা মেয়র বা উপজেলা চেয়ারম্যান, তারা অনেকেই কিন্তু নেই। তো এই পর্যায়ে এসে আসলে যেহেতু একটা কাঠামো ভেঙে পড়েছে, তো সেই জায়গায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য এই যে এগিয়ে যাওয়ার যে ঘোষণা, এটি আসলে কিভাবে দেখছেন? দেখুন, তারা আপনি যেটা বললেন যে জনপ্রতিনিধি নেই, তারা যারা ছিল, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বা পৌরসভার মেয়র বলেন,
কাউন্সিলর বলেন তারা কেউ নেই। তারা কেন নেই? কারণ এই নির্বাচনগুলো ফেসিস্ট রেজিমে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভোটাররা ভোট দিতে পারেনি। এবং এই ফেসিস্ট রেজিমে যেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে সত্যিকারের জনপ্রতিনিধি ছিল কিনা, সেখানে ছিল না বলেই তো অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনগুলোকে বাতিল ঘোষণা করেছে। বা সেখানে ধরেন এখানে এখন আমার থানায় যেরকম আমার ইওনো, উনি অ্যাট দ্য সেম টাইম আমার পৌরসভার মেয়র, অ্যাট দ্য সেম টাইম উনি ইওনো, মানে উনি সব কাজগুলো করছেন। তাহলে একজন মানুষের পক্ষে সকল জনগণের যেই ধরেন যেই চাহিদাগুলো বা জনগণের যেই দাবিগুলো সেগুলো পূরণ করা কি সম্ভব, বা তাদের সেই সেবাগুলো পৌঁছে দেওয়া কি সম্ভব? তাদের দোরগোড়ায়, জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেওয়া কি একই মানুষের পক্ষে সম্ভব? উনি মানে উপজেলার নির্বাহী কর্মকর্তা, উনি মেয়র, উনি সবকিছু, মানে অল ইন অল। তাহলে সারা উপজেলার মধ্যে উনি মানে সর্বে সর্বা। তাহলে ওনার পক্ষে কি সম্ভব ডোর টু ডোর সকল মানুষের কাছে জনসেবা, মানে নাগরিক সেবা যেটাকে বলি আমরা, সেগুলো পৌঁছে দেওয়া সম্ভব না। সেখানে যেহেতু নির্বাচন প্রয়োজন, কিন্তু রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলে এসছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তো ইতিমধ্যে সকল রাজনৈতিক দল দেখা করে এসছেন, কথা বলে এসছেন। তারা তো তাদের দাবি পরিষ্কার করে জানিয়ে এসছেন যে আমরা জাতীয় নির্বাচনটা আগে অনুষ্ঠান হোক, সেটাই আমরা চাচ্ছি। সেখানে স্থানীয় নির্বাচনকে নিয়ে মাথা ব্যথা করার কিছু মানে এত তড়িঘড়ি কেন, বা এটা কেন? আমরা এই প্রসঙ্গে একটু শহীদ ভাই আপনার কাছে জানতে চাইবো যে স্থানীয় নির্বাচন যদি ওয়ান ম্যান আর্মি, আপনি যেমনটি বললেন যে আসলে অল ইন অল একজন বা দুজনের উপর ডিপেন্ড করছে পুরো একটি জেলা বা এরকম একটি বিভাগীয় শহরে খুবই গুটি কয়েক মানুষ কিন্তু এখন প্রশাসন নিয়ন্ত্রণ করছে। সেই জায়গায় এখন আসলে স্থানীয় নির্বাচনের যে প্রসঙ্গ এসছে এটি এবং জাতীয় নির্বাচনের যে একটি আলোচনা বা তর্ক বিতর্ক চলছে, সেই জায়গায় আসলে যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত স্পষ্টভাবে দেওয়া হয়নি, তো আপনি আসলে ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আসলে কোনটি আগে হওয়া উচিত? ধন্যবাদ। প্রথমেই আপনার মাধ্যমে এশিয়ান টেলিভিশনের দর্শক শ্রোতাদের, আমার দুইজন সহ আলোচক আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, প্রথমে আসছে যে নাগরিক ভোগান্তি এবং নির্বাচন, দুইটা বিষয় আসছে। তো দেখুন যে হ্যাঁ, নাগরিক ভোগান্তিটা মোটামুটি একটা চরম পর্যায়ের দিকে যাচ্ছে। আমরা যদি বলি এই নাগরিক ভোগান্তির কারণগুলো কি, আমরা যদি সেটা একটু খতিয়ে দেখি, যেটা বললেন শাম্মী আপা, যে স্থানীয় সরকারের যে কম্পোনেন্টগুলো আছে, তো স্থানীয় সরকারের অধিকাংশ জায়গাগুলো এখন নন ফাংশনাল, তারা ফাংশন করছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, কাউন্সিলর নাই, সিটি কর্পোরেশনের ঠিক সেম অবস্থা। তো এখন এই নাগরিক ভোগান্তি দূর করবার জন্য যেই কম্পোনেন্টগুলো কাজ করে তারা যদি না থাকে, তাহলে এই নাগরিক সেবাটা কারা দিবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো সেখানে যে বিষয়টি বলা হচ্ছে যে শাম্মী আপা বললেন যে আগে তারা জাতীয় নির্বাচন চান। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে জাতীয় নির্বাচন চাইলেই দেখা যাবে যে এই বছরের শেষ নাগাদ যে আমাদের উপদেষ্টা পরিষদ যেটা বলেছে, ইলেকশন কমিশনার যেটা বলেছে যে আমরা একেবারে ডিসেম্বর অথবা জানুয়ারির ভিতরে একটা নির্বাচনের দিকে আগাচ্ছি, তাহলে এই বছর পার হয়ে যাবে জাতীয় নির্বাচন করতে। এরপরে জাতীয় নির্বাচন করবার পরে আর একটা স্থানীয় নির্বাচন, সেটা কি খুব তাড়াতাড়ি সম্ভব হবে? সেটার জন্য আরো 1 বছর দেরি করতে হবে। এর মানে এই নাগরিক ভোগান্তি আরো 2 বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। সুতরাং আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো আছে, এগুলো এই নির্বাচনগুলো সম্পন্ন করে স্থানীয় প্রতিনিধিদের হাতে দায়িত্ব দেওয়ার পরে এই যে জনদুর্ভোগ, নাগরিক ভোগান্তি, এটা হয়তো কিছুটা কমবে আশা করি, যদি এই ইলেকশনটা আগে হয়। জাতীয় নির্বাচন যদি আগে হয় নাকি? না না না, স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় নির্বাচন আগে করলে তো আপনি স্থানীয় সরকারের কাজগুলোকে ফাংশনাল কিভাবে করবেন? আগে তো আমাদের এখন শৃঙ্খলা আনতে গেলে প্রায়োরিটি কোনটাকে দেবেন? তাতে কি শৃঙ্খলা আসবে আপনার মনে হয় যে আসলে স্থানীয় নির্বাচন আগে? না, এখন যদি আপনার নাগরিক সেবা দিতে হয়, তাহলে নাগরিকদের প্রতিনিধি কারা, সেই জায়গাগুলো তো পরিষ্কার করতে হবে। তারা না থাকলে তাদেরকে সেবাটা কে দিবে? তো এখন নাগরিক ভোগান্তি দূর করার জন্য আমার মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। এটা আমার দৃষ্টিতে মনে করি। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিশ্লেষণ ভিন্ন, কারণ রাজনৈতিক লাভ অলাভের হিসাব আছে তাদের কাছে, সুতরাং সেটা তারা করবে নেই। তো আমি একজন নাগরিক হিসাবে, একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি মনে করি যে জাতীয় নির্বাচনটা যখনই হয় স্থানীয় নির্বাচনটা আগে দরকার। কারণ হচ্ছে যে নাগরিক সেবাটা খুব বেশি দরকার মানুষের। তো আপনি দেখবেন যে এখন এই যে নাগরিক সেবা পাচ্ছে না, আমাদের রাস্তাঘাট ভেঙে আছে, এরপরে আপনার সামান্য একটা সার্টিফিকেট সিগনেচার করার জন্য চেয়ারম্যান জন্য একটা চেয়ারম্যান খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এই কাজগুলো কারা করবে? এখন সেই জায়গায় আমার মনে হয় যে এটা রাজনৈতিক নেতাদের এক ধরনের বিশ্লেষণ থাকতে পারে। আমার দৃষ্টিতে আমি মনে করি যে
স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। এরপরে আপনি দ্রব্যমূল্যের কথা বললেন, হ্যাঁ দ্রব্যমূল্য কিছু কিছু দ্রব্যের দাম তো আমরা ইতিমধ্যেই কমেছে, কিন্তু কিছু দ্রব্য আছে যেটা সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এর কারণটা কি? তো বাংলাদেশে এর কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে আগে আমাদের বাজার সিন্ডিকেটের কবলে এই বাজার পরিচালিত হতো। তো এই সিন্ডিকেটটা এত বেশি শক্তিশালী, আমরা মনে করেছিলাম যে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পরে সিন্ডিকেটটা হয়তো ভেঙে যাবে, কিন্তু সিন্ডিকেট কি ভেঙেছে? আমার কাছে মনে হয় যে সিন্ডিকেটের হাত বদল হয়েছে। আজকে সিন্ডিকেট সে আগের মতোই আছে, যার কারণে বাজার নিয়ন্ত্রণে আসছে না। তো আমার মনে হয় যে উপদেষ্টা পরিষদকে এখন তারা অনেকগুলো সংস্কার কমিশন করেছে, বাজার সংস্কার কমিশন করেছে কিনা আমার জানা নাই, এটা নিয়ে তাদের কি মাথা ব্যথা, কতটুকু আছে, তারা কি কাজ করছে সেটি তারা বলতে পারবেন। কিন্তু এই জায়গাটা বেশি নজর দেওয়া দরকার, কারণ বাজার সিন্ডিকেট যদি ভাঙা না যায় তাহলে আমাদের যে সাধারণ মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ অনেক কষ্ট পাচ্ছে কিছু কিছু দ্রব্য কিনতে গিয়ে, তো সেই জায়গাটায় আমার মনে হয় যে একটু নজর দিলে এই বাজার সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে আমার মনে হয় যে এই আরো কিছু পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসবে। ধন্যবাদ আপনাকে। স্বামী, আর 1 মিনিট যদি যোগ করেন, যেহেতু শহীদ বলছিলেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচনে আগে যদি হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি, এই কথার সাথে আপনি কতটুকু একমত? যে আমার মনে হয় যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করলে এই যে মানে ভোগান্তিটা উনি বলছেন সেটা অনেকাংশে মানে নিরসন হয়ে আসবে। কারণ প্রত্যেকটা নির্বাচনী এলাকার যখন একজন সংসদ সদস্য থাকবেন, তিনি তার নির্বাচনী এলাকার জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবেন এবং সেই নির্বাচনী এলাকার মানুষজনের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে উনি জড়িয়ে থাকবেন। সেখানকার সমস্যাগুলোকে সমাধান করা, এই জন্যই তো মানুষ তাকে নির্বাচিত করবে, যে উনি সকল মানুষের সমস্যাগুলোকে প্রায়োরিটাইজ দেবেন এবং সেগুলোকে সমাধান করবে, কাজ করবেন। তা আমার মনে হয় সেটা অনেকাংশে কমে আসবে। উনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর লাভালাভের বিষয়টা, এখানে লাভালাভের কোনো বিষয় নেই। আমি যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছি যে মানুষ ভোট দিতে পারেনি 17টি বছর, যে জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, দীর্ঘ লড়াই করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে, মামলা লাখের উপরে, মানে এগুলো মানে বলতে বলতে আমরা আসলে ক্লান্ত হয়ে পড়েছি, সত্যি কথা যেটা। তো এই কাজগুলো কেন হয়েছে? যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না করে তো আমরা ঘরে ফিরবো না। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে, স্থানীয় সরকার দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না, এই কাজটি করতে হবে। আমি শেষ করি, সেটি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে উনি যেটা বললেন যে বাজার সিন্ডিকেটের হাত বদল। বাজার সিন্ডিকেট উপদেষ্টারা যদি লাল কার্পেটের উপরে পা দিয়ে নদী খনন করতে যান, তাহলে বাজার সিন্ডিকেট মানে সেটাকে ফাইন্ড আউট করাও সম্ভব হবে না, সেটাকে নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না। সুতরাং কার্পেট থেকে নেমে মাটিতে ওনাদেরকে হাঁটতে হবে, মাটির মানুষের প্রাণের স্পন্দনটাকে রিয়েলাইজ করতে হবে, অনুভব করতে হবে, তাহলেই বুঝবেন যে মানুষের কান্না। সামনে রমজান আসছে আর 2 দিন পরে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কত মানুষ যে না খেয়ে রোজা থাকবে, কত মানুষ যে মানে না খেয়ে মানে এটা কী বলে শুধু পানি দিয়ে ইফতার করবে, এই বিষয়গুলোকে ওনাদেরকে তো রিয়েলাইজ করতে হবে এবং সেটাকে কী করে সমাধান করা যায়। রাজনৈতিক দলগুলোকে ওনারা কি ইগনোর করবেন? ওনারা কি রাজনৈতিক দলগুলোকে মানে মানে বাইপাস করে ওনারা যা ইচ্ছা তা করবেন? সেই জন্য কি মানে লড়াই সংগ্রাম করে ওনাদেরকে মানে এই বিপ্লবের পরবর্তী সময় ওনারা যে দায়িত্ব নিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে ইগনোর করার তো কোনো সুযোগ নেই। বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে সকলকে সম্মান করে, সকলের মতামতকে সম্মান করেই তাদের সমস্যাকে সমাধান করবে এগিয়ে আসতে হবে। আপনারা যে একটি বিষয় আপনি যেমনটা বললেন যে লাল গালিচা করে, যে যখন আমরা দেখেছি যে একেবারে যেগুলো ভরাট খাল বা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে, এই বিষয়টা নিয়ে আপনারা কি কোনো কথা বলেছেন কিনা, ভয়েস রেজ করেছেন কিনা? এর বাইরে এই যে আমি এখন বলছি, আমার নেতাকর্মীরা বলছে, অনেকে ধরেন সোশ্যাল মিডিয়াতে আপনার লেখালেখি করছে, তো এগুলো কি ভয়েস রেজ করা নয়? আমরা যে এই যে এখন যে কথা বললাম, আপনাদের তো সুযোগ রয়েছে একেবারে প্রধান উপদেষ্টা পর্যন্ত। আরে ভাই, প্রধান উপদেষ্টার কাছে যেহেতু আমরা বলে আসলাম যে আমরা জাতীয় নির্বাচন আগে চাই, তাহলে এই যে এখন উনি ওনার মতামত দিচ্ছেন যে উনি স্থানীয় সরকার আগে চান, ভয়েস তো আমরা রেজ করেই চলেছি এবং আমরা তো জানি যে আমাদেরকে লড়াই করেই এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে চাই, আপনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে যে বিষয়গুলো সব থেকে বেশি আলোচিত, তার মধ্যে আমরা দেখছি যে নিরাপত্তার একটি বিষয়, সব মানে নিরাপত্তার যে ভোগান্তি, সেটি আজকেও আমরা দেখছি যে একজন ছোট পর্দার একজন অভিনেতা, তার বাসায় গিয়ে গুলি করা হয়েছে এবং তার মা বোন আহত হয়েছে। এই বিষয়টি আপনি জানেন কিনা? বা এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যদিও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে যে তার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো একটা চরম অবনতি সেই 5 তারিখ থেকেই আমরা দেখেছি এবং আপনি জানেন যে 8 তারিখে সরকার গঠনের আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিজ দায়িত্বে এলাকায় এলাকায় পাহারাদার কর্মসূচির মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং আপনার 5 তারিখের পরেই আইজিপি চেঞ্জ হয়েছে, পুলিশ প্রশাসনের চেঞ্জ হয়েছে। আপনারা এই কিছুদিন আগে দেখছেন যে আপনার 64 জন ডিসির মধ্যে 32 জন ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়া
বা ওএসডি করা হয়েছে। তো আপনার এই আওয়ামী লীগের শাসন আমলে যাদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে, যাদের এই যে পুলিশ বিভাগ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এই সমস্ত ইনস্টিটিউশনগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। পুলিশ বিভাগ কিন্তু এখন পর্যন্ত সেইভাবে সংশোধন হয়নি। এই ডিসিদের বদলি, এই ডিসিদের ওএসডির পরে কিন্তু একটা দাবি এসেছে যারা 2018 নির্বাচনে এসপির দায়িত্ব পালন করেছেন, ডিএজি দায়িত্ব পালন করেছেন, সেটিও বলেছেন না, উপদেষ্টারা বলেছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হবে, এর মধ্যে শুরু হয়েছে। হ্যাঁ নেওয়া হবে। আপনার যদি এই নিতে নিতে 7 মাস চলে যায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এরকমই হবে। কারণ আজকে পুলিশ ডিপার্টমেন্ট ডিমোরালাইজ কেন? তারা ছিল আওয়ামী লীগের লেসপেন্সার, তারা আওয়ামী লীগকে সার্ভ করেছে। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগকে তারা এই ব্যবহার করেছে মানুষ হত্যার জন্য, এবং তারা সারা দেশের বিরোধী দলকে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, গুম করেছে, খুন করেছে। এখন একটা প্রশিক্ষিত বাহিনীকে আপনি ডিমোরালাইজ বলছেন কেন? তারা তো এইটার সাথে পাবলিক হ্যান্ডেল করে অবস্থা। এর আগে 28 অক্টোবর আমরা দেখেছি যে তারা কি করেছে, বিএনপির সমাবেশে পল্টনে দেখেছি পুলিশের ভূমিকা কি, তারপরে তো তারা ডিমোরালাইজ হয়নি, কিন্তু এখন আপনি তাকে ডিমোরালাইজ বলছেন কেন? ডিমোরালাইজ হচ্ছে তারা তো এর আগে এই ঘটনাগুলো ঘটিয়েছে, কারণ মানুষ হত্যার ঘটনা বা এরকম ঘটনা তো নতুন অনেক নয়। অপরাধ কর্ম তারা কারণ তাহলে আজকে কেন তাদের ডিমোরালাইজ বলছেন? কারণ হচ্ছে যে আপনার যখন এই ফ্যাসিস্ট অপশক্তি তাদের যখন চেহারা মানুষের কাছে পরিষ্কার হচ্ছে, তখন দেখা গেছে যে আপনার একজন পুলিশ একাডেমিতে ট্রেনিং আছে, সেই অবস্থায় অ্যারেস্ট হয়েছে। এদের তো প্রত্যেকেরই ভয় রয়েছে। আপনার যেটা করা উচিত, যে অপরাধী তার তো বিচার হবেই, সে তো তার অপরাধ অনুযায়ী রিসাপোর্টটা করতে হবে না সরকারকে। আপনি কি সেই এখনো আওয়ামী লীগের এসপিদেরকে দিয়ে, আওয়ামী লীগের ডিআইজিদেরকে দিয়ে, তাদের ইকেদেরকে দিয়ে এখনো প্রশাসন চালাবেন? আপনার যে পরিমাণ লোক রিপ্লেস হওয়ার কথা ছিল গত 6-7 মাসে, আপনি কি সেই পর্যায়ের করতে পেরেছেন? এবং আপনি যে করতে পারেননি, আপনি তো রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ বানিয়ে নিয়েছেন, তাদের কোনো পরামর্শ আপনি নিচ্ছেন না, তাদের কথা শুনতেছেন না, কিভাবে এই জিনিসটাকে মোকাবেলা করা যায়। আজকে আপনি দেখেন আপনার ইংল্যান্ডে কমিউনিটি পুলিশ আছে। আজকে আপনি এই আমাদের যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আপনার এই দ্বিতীয় স্বাধীনতা যাদের বুকের রক্ত দিয়ে যারা এই গণতন্ত্রায়ন এবং সুশাসনের জন্য যারা এই কাজটি করেছে, যেমন ট্রাফিক বাহিনীতে আমাদের কিছু ছেলেরা এখন কাজ করছে, এরকম আপনি পুলিশ বাহিনীতে করতে পারেন। পুলিশ বাহিনীতে গত 17 বছরে যাদেরকে বাদ দেওয়া হয়েছে আপনার রাজনৈতিক পরিচয়ের কারণে, তাদেরকে খুঁজে বের করেন। আপনার আমরা দেখেছি 27তম বিসিএস এর যে একটি অনিয়ম হয়েছিল, সেটা কিন্তু এর মধ্যে সমাধান করা হয়েছে। 27তম বিসিএস এর আপনার কাজ হচ্ছে না এটা আমি বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এটা এতই ধীর গতি সম্পন্ন এবং এতই অল্প, যেটা আপনার এত বড় একটা দেশের জন্য আপনার এটা অকার্যকর হয়ে গিয়েছে। কিন্তু আইন তো নিজস্ব গতিতেই চলবে। আপনি যেমন বললেন যে চলছে না, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ অপরাধী হয়, অপেশাদার আচরণ করে থাকে বা পতিত সরকারের কোন ধরনের পারপাস সার্ভ করে থাকে, তার প্রমাণ পেলে তারা বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এরকম কি কোনো শঙ্কা আছে কিনা আপনাদের মধ্যে এই সরকারকে নিয়ে? আপনি ফরগেট অ্যাবাউট 17 বছরের পাপাচার, আপনি এখনকার কথা বলেন। এই যে আপনার এই বললেন যে একজন সাংস্কৃতিক কর্মী নিহত হয়েছেন, বা আপনার বিভিন্ন জায়গায় যে যেমন মোহাম্মদপুরে আমরা ডাকাতির ঘটনা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এখানে কি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নেই? আপনার 99-এ ফোন করলে পুলিশ যেতে ভয় পাচ্ছে, তারা অপেশাদার আচরণ করছে। এই যে গত 7 মাসে তারা যে অপেশাদার আচরণ করেছে, তার বিরুদ্ধে কি কোনো আপনার মানে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা আপনার নজরে রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি উল্লেখ করেছেন। আমরা বিরতির পরে এই বিষয়ে আলোচনা করব। আমরা একটি বিরতিতে যেতে চাই। আমাদের প্রথম গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা পুলিশ নিয়ে কথা বলছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে জনগণের সাথে যারা কাজ করে তারাই তো আনসার এবং পুলিশ, এবং আনসারের বিষয়টি আমরা এর আগে আলোচনা করেছি। আজকে পুলিশের যে বিষয়টি নিয়ে রেজাউল ভাই বলছিলেন যে আসলে এই 7 মাসে বা এই 6 মাস অতিক্রান্ত হয়েছে, 7 মাসের কাছাকাছি, এই সময় তারা যে গাফিলতিটি করেছে তাদের বিচার আসলে কবে হবে? তো এই প্রসঙ্গের আগে আমি একটু শহীদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে জুলাই বিপ্লবে যে তাদের প্রকাশ্যে আমরা দেখেছি যে গুলি করতে এবং অপেশাদার আচরণ করতে, তার বিচার কি হয়েছে আদৌ? বিচার তো আদৌ হয় নাই, বিচার তো কোনো বিচারই হয় নাই এখনো। আপনি দেখবেন যে জুলাই বিপ্লবের সময় আমরা পুলিশের যে আচরণ দেখেছি, তো আমি আগে একটু বলে নিতে চাই যে পুলিশের ভিতরে 2-4 জন ভালো লোক যে নাই এটা না, আমাদের ভালো লোক কিছু আছে, কিন্তু পুলিশের ওভারঅল এই বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, আমরা
দেখেছি, আমরা জানতে পেরেছি যে একেবারে তাদের এক রুট পর্যন্ত খুঁজে তাদের বাপ মা কোথায় কি করে, যদি দলীয় পরিচয় না পেলে তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, এবং চাচাও যদি বিএনপি করতো বা অন্য কোনো দলের মামাও যদি করতো সেক্ষেত্রে দেওয়া হয় নাই। সেখানে সেই পুলিশটা যে আচরণগুলো করেছে আপনি দেখবেন যে আমরা এই যে জুলাই বিপ্লবের সময় মাঠের কিছু চিত্র, কিছু ফুটেজ এখনো আছে, যেটা 4-5 জন পুলিশ একটা ছোট্ট বাচ্চাকে ধরছে, ধরার পরে আমরা মনে করেছিলাম ওই ছবিটা দেখার পরে যে ধরে নিয়ে তাকে হয়তো বেঁধে অথবা তাকে সরে যাবে, একজন আসলো 3 জনে ধরছে, একজন ডিরেক্ট গুলি করে মেরে ফেললো। একটা লাশ মারা যায়নি তখন, একজন গুলিবিদ্ধ লোককে অ্যাপাসির উপর থেকে ফেলে দিল, ইয়ামিন নামের যে ছেলেটাকে, তারে আপনারা দেখেছেন, এটা এই ভাইরাল হয়েছিল, এবং তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে ওই তদন্তকারী কর্মকর্তা, সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। শুধু এটা না, আজকে আমি মনে করছিলাম কি যে এই জুলাই বিপ্লবের পরে এদেশের মানুষের ক্ষোভের পরে আমরা ধরে নিয়েছিলাম যে পুলিশ অনুতপ্ত হবে, তারা ক্ষমা চাইবে জাতির কাছে, সেটি করে নাই, এবং তারা রাজসাক্ষী হবেন যে তাদেরকে কেন এভাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে, তারা এটা ব্যবহৃত হয়েছে, আমরা তার কিচ্ছুই দেখিনি। এখন যাদেরকে আবার মাঠে আনা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয় যে তারা এখনো তাদের যে পুলিশের যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা কাজ করছেন না, তারা এখনো ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করবার মতো অনেক পুলিশ এখনো আছে এই পুলিশ বাহিনীতে। সুতরাং আমি বলবো পুলিশ প্রশাসনকে যে যারা এখনো যে ভালো অফিসার যারা রয়েছে, সেগুলো তো আপনাদের জানা রয়েছে, ভালো অফিসার কারা রয়েছে, ভালো পুলিশ কারা, সেটি আপনারা জানেন। যদি না জানেন তাহলে সেটার জন্য যাদের সহযোগিতা নেওয়া দরকার সেটি নিয়ে এই ফ্যাসিবাদের দোসর পুলিশদেরকে রিপ্লেস করে আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনা দরকার। আইন শৃঙ্খলার ব্যাপারে যে বিষয়টা আসছে সেটা হলো, দেখেন যে মানুষের জীবনের নিরাপত্তা নেই, আপনি দেখছেন যে ঘরে ঢুকে পর্যন্ত গুলি করা হচ্ছে। না, এটা এখন হচ্ছে, এখন এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আর বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কি আইন শৃঙ্খলা ছিল বাংলাদেশের কোনো? না, ছিল না। এবং দেখেন তখন তো সেই সময় এদেশের মানুষ থানা হেফাজতে মানুষকে মারতে দেখেছি আমরা, এবং সেগুলো আমরা রিপোর্ট করতে পারা হয়েছে, এটা সাংবাদিকরা বলতে পারে নাই, গুম করা হয়েছে, বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেটা সেই সময় তো আইন শৃঙ্খলা বলতে কিছু ছিলই না। সেই সময় আমরা উপর থেকে সারফেসে দেখেছি যে একটু শান্ত আছে, ভিতরে ভিতরে যা হয়েছে সেটা হয়েছে যে এই পুলিশ বাহিনীকে দিয়ে এদেশের আইন লঙ্ঘন করানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করা হয় নাই। কারণ হলো যে আমরা দেখেছি যদি কারো প্রমাণ পাওয়া যেত ছাত্রদল করে, শিবির করে, জামাত করে, বিএনপি করে, তাদের কোনো আইনে অধিকার ছিল না, তাদের কোনো মানব অধিকার ছিল না। সুতরাং আইন শৃঙ্খলার কথা এখন যদি বলি, এর আগেও আইন শৃঙ্খলা আরো খারাপ ছিল, এখন কিছু ঘটনা ঘটছে। কারণ হচ্ছে এই ঘটনা ঘটবার কিছু কারণ আছে, যে পুলিশ যাদের দায়িত্ব পালন করবার কথা তারা দায়িত্ব পালন করছে না, এক। আর দুই হলো যে সুযোগ সন্ধানী কিছু লোক তো থাকে, কিন্তু তারা তাদের সুযোগ নিতে চাচ্ছে। তো সেখানে যদি পুলিশ ফাংশনাল হতো সঠিকভাবে, তাহলে এই এতটুকু যে সমস্যাগুলো আমরা দেখছি এগুলো থেকে জাতি হয়তো রক্ষা পেত। তো এই বিষয়টি আমার মনে হয় যে এটি বর্তমান সরকার, উপদেষ্টা পরিষদ সরকার, এটি তারা গুরুত্বের সাথে দেখা উচিত তাদের। আরেকটি বিষয় আসছিল, আপা যে বিষয়টি বলছেন যে স্থানীয় সরকার নিয়ে, আমি আরেকটা লাইন বলতে চাই, সেটি হচ্ছে যে দেখুন, জাতীয় নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান হবে না কেন? কারণ জাতীয় সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হবেন তাদের মূল কাজ তো আইন প্রণয়ন করা, আর তারা স্থানীয়ভাবে স্থানীয় প্রতিনিধিদের দ্বারাই তারা স্থানীয় সরকারের সাথে যোগাযোগ মেনটেন করেই তাদের এলাকার খোঁজ খবর রাখেন। এটা সরাসরি গিয়ে একজন এমপির পক্ষে এটি সম্ভব হয় না। যদি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র এরা যদি ফাংশন করে, তখন যদি একজন সংসদ সদস্য তার যে নির্দেশনা, তার যে পরামর্শ, সেটি বাস্তবায়ন করার জন্য সেখানে স্থানীয় প্রতিনিধিত্ব লাগবে। এজন্য আমি বলেছি যে আইন শৃঙ্খলা এবং জনদুর্ভোগ কমানোর জন্য স্থানীয় নির্বাচন আগে হলে, স্থানীয় প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বগুলো যায়, তাহলে অনেক অংশে সমস্যাগুলো। ধন্যবাদ আপনাকে। আমি একটু সামনে আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে আসলে আমরা একদম স্পেসিফিক করতে চাই, যদি নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ, তবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু আমাদের সাপোর্ট দরকার, ধরেন পুলিশ বা আনসারের, সেটুকু আছে কিনা? এখন নির্বাচন যারা সরকারে আছেন তারা বলতে পারবেন যে তারা এই মুহূর্তে যে পুলিশ দিয়ে রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাচ্ছেন, বা যারা আনসার আছেন তারা এই নির্বাচন অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে প্রস্তুত কিনা। যদি তারা স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকে, তাহলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত না থাকার কোনো কারণ আছে বলে তো আমি মনে করি। নাম্বার 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেটা বারবারই আপনি বলছিলেন, যে এই পুলিশগুলো এই ফ্যাসিস্ট রেজিমে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে কি মানে সরানো হয়েছে সব জায়গা থেকে? তারা কি সরে গিয়েছে? তারা তো সরে যায়নি, তারা তো এই বাহিনীতে বহাল আছে। এবং এই যে একটা মানে বহুল আলোচিত একটি ঘটনা, যে আলেপুদ্দিন,
মানে তার এই যে ন্যাক্কারজনক ঘটনাটি সে ঘটালো, এই আলেপুদ্দিনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এই সরকার? উনি বলছিলেন যে বিচার হয়নি। বিচার কিভাবে হবে? যখন 5ই অগাস্টে এই ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়ে যাচ্ছিল, তাকে পালিয়ে যেতে কারা সাহায্য করেছে? এবং তখনকার সেনাবাহিনী দাবি করেছিল যে কতজন যেন 500 কতজন, তাদের 626 জন তাদের ক্যান্টনমেন্টে আছে। সেই 626 জন ক্যান্টনমেন্টে যারা মানে সেনা হেফাজতে ছিল, তাদেরকে তারা কোথায় পালিয়ে যেতে সাহায্য করেছেন বা কাদের কাছে হস্তান্তর করেছেন? তাদেরকে কি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে? অথবা যদি না করা হয়ে থাকে তাহলে কিসের মানে ভিত্তিতে, মানে কোন কারণে, কি উদ্দেশ্য নিয়ে তাদেরকে মানে মানে ছেড়ে দেওয়া হলো বা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হলো? এই বিষয়গুলোকে ছোট করে দেখার তো কোনো সুযোগ নেই। কারণ এই 526 জন কারা কারা সেনা হেফাজতে ছিল, কারা মানে 526 জনকে মানে নিরাপত্তা দিতে বাধ্য হয়েছিল? আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান আছে। 71 সালের মুক্তিযুদ্ধে আমাদের সেনাবাহিনী অসামান্য অবদান রেখেছে। কিন্তু এই সেনাবাহিনীকে ফেসিস্টের দূষর বা ফেসিস্টের লেসপেন্সার যারা ছিল, সেই 526 জনকে তারা কেন সেনা হেফাজতে রেখেছিলেন এবং তাদেরকে কোথায় ছেড়ে দেওয়া হয়েছে, কোন বনে ছেড়ে দেওয়া হয়েছে? আমরা সেটা নাগরিক হিসেবে জানতে চাই, রাজনৈতিক নেতাকর্মী হিসেবে পরে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে এটা জানতে চাই। সেনাবাহিনী এটা পরিষ্কার করুক যে 526 জন তারা নিজেরা দাবি করেছিল যে তাদের হেফাজতে আছে, সেই 526 জন কোথায়? আমরা জানি যে তাহলে বিচার কিভাবে হবে? আপনি শেখ হাসিনাকে ছেড়ে দিলেন, সে আরামসে প্লেনে উঠে চলে গেল, হ্যাঁ, সে এত অপকর্ম করলো। উনি যেটা বললেন যে ইয়ামিনকে যে এপিসির উপর থেকে ফেলে দিয়েছিল, আমি দেখেছি সেই দৃশ্যটা, মানে আমার এত কান্না পাচ্ছিল। একটা মা একটা বাচ্চাকে বড় করতে তার সর্বোচ্চটা নিয়োগ করে, তার পিছনে একটা মায়ের দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম যায়। এই বাচ্চাটাকে এইটুকু বড় করতে একটা মায়ের না জানি কত শ্রম গিয়েছে, এবং আমি সেই মায়ের কান্না দেখেছি। সেই মায়ের কাছে আমরা কি জবাব দিব যাকে এপিসির উপর থেকে ফেলে দেওয়া হলো এবং পুলিশ দাবি করলো যে ইয়ামিন হচ্ছে সন্ত্রাসী? ইয়ামিন তো বাংলাদেশের মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, ইয়ামিন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছিল। সেই ইয়ামিনকে যারা সন্ত্রাসী আখ্যা দিল, সেই পুলিশ বাহিনী যারা ফ্যাসিস্ট রেজিম যাদেরকে নিয়োগ দিয়েছিল, সেই পুলিশের কি ব্যবস্থা নিয়েছে এই সরকার? তাদেরকে যেমন আমার জেলায় ধরেন আওয়ামী লীগ যদি মানে বা যুবলীগ বা ছাত্রলীগ কাউকে যদি অ্যারেস্ট করা হয়, আমি যেটা দেখেছি অতি সম্প্রতি, অ্যারেস্ট করার পরে অনেকে দাবি নিয়ে যান যে তাকে মানে ছাড়তে হবে, এবং পুলিশ বাধ্য হয় ছাড়তে, অথবা মানে মেডিকেল গ্রাউন্ড দেখে তাকে ছেড়ে দেয়। কেন? আমার জেলায় যিনি মানে পুলিশের দায়িত্বে আছেন, যিনি এসপি আছেন বা থানা প্রশাসন যারা আছেন, যিনি ওসি আছেন, তারা কি করছেন? থানায় গেলেই ছেড়ে দিতে হবে কেন? একটা অপরাধী তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে ছেড়ে দিতে হবে কেন? 5 জন আসলো 10 জন আসলো ছেড়ে দেওয়ার দাবি নিয়ে আমি ছেড়ে দেবো? আমি তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, আমি কেন ছেড়ে দিব? এবং সে যদি ফ্যাসিস্ট রেজিমের দোষর হয়ে থাকে, তাকে ছাড়ার কোনো মানে কোনো যৌক্তিক কোনো কারণ থাকতে পারে কি? যারা এত হত্যা গণহত্যা চালিয়েছে এই দেশে। আরেকটি বিষয় উনি বলছিলেন যে দ্বিতীয় স্বাধীনতা, এটার সাথে আমি খুবই দ্বিমত পোষণ করি। কারণ মুক্তিযুদ্ধ একটি জাতির জীবনে একবার আসে, স্বাধীনতা যুদ্ধ বারবার আসে না। আমরা সরকার হটিয়েছি কিন্তু স্বাধীন হয়েছি, মুক্তিযুদ্ধ করেছি নট দ্যাট। মুক্তিযুদ্ধ 71 সালে হয়েছে, একবারই হয়েছে, এবং সেখানে দেশ প্রতিষ্ঠার বিষয়টা জড়িত। ধন্যবাদ রেজাউল ভাই, আপনি যে কথাটা বলছিলেন এটা আসলেই বিষয়টি হচ্ছে যে আপা যেমনটি বললেন যে এখনো কিন্তু ডেভিল হান্টে এমপিরা গ্রেপ্তার হচ্ছে, এমপিরাও গ্রেপ্তার হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন তারা কোথায় লুকিয়েছিল? এবং যেহেতু 2-4 জন এমপি গ্রেপ্তার হয়েছে, আরও অসংখ্য এমপি বাংলাদেশে আছে বলে সাধারণ মানুষ অনুমান করছে, তাদের বিষয়ে আসলে কারা শেল্টার দিচ্ছে, কেন গ্রেপ্তার হচ্ছে না? এটিও কি দুর্ভোগের কারণ নয়? কি মনে করেন আপনার? একদম সংক্ষেপে, আমরা একেবারে শেষ সময় চলে এসেছি। এখনো যে এমপি গ্রেপ্তার হচ্ছে সেটা অবশ্যই এটাকে সাধুবাদ জানাতে হবে। কারণ আপনার গত 3 টার্মে বিশেষ করে 14, 18 এবং 24-এ যারা অবৈধভাবে সংসদ সদস্য হয়েছেন, তারা সবাই রাষ্ট্রদ্রোহী। কারণ জনগণের ভোটের অধিকারকে তারা ছিনিয়ে নিয়েছেন, এবং এর বিরুদ্ধে যে এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, এবং সেটা আমি নাগরিক হিসেবেও নিজে লজ্জিত। কারণ সরকারের তো দায়িত্ব যে তারা এটা করবেন, এবং সাথে সাথে যারা এই 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন এবং আপনার কারাগারে নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। 1। 2 নম্বর হচ্ছে যে যারা পলাতক আছেন এদেরকে হয়তো বিভিন্ন সুবিধার কারণে, যেমন আজকে অনেকে কিন্তু ফ্যাসিস্টদের পাহারাদার নিয়োগ হয়েছেন। আপনার যারা অতীতে আপনার এই ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার হয়েছেন
এদেরও অনেকে দেখা গেছে যে এই ফ্যাসিস্টদের পাহারাদার হিসেবে কাজ করছে। এটা খুবই লজ্জাজনক। আজকে আমাদেরকে জাতি হিসেবে সিদ্ধান্ত নিতে হবে, যারা এই 17 বছরে আপনার জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, আপনার কোনো ধরনের রাজনৈতিক অধিকার ছিল না, কোনো কেউ বিপক্ষের মতামত হলেই তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো, আয়না ঘরে গুম খুনের শিকার বহু লোকজন, এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়াটা ঠিক না। এবং বর্তমান সরকার যে কথার ফুলঝুরি দিচ্ছেন, আমি আশা করি যে তারা এইটাকে বাস্তবায়ন করবেন। আপনার এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক মামলা করে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আপনি দেখেন আজকে অনেক মামলা হচ্ছে, আপনার দেখা যাচ্ছে একটা হত্যা মামলায় 160 জন 70 জন আসামি। এই মামলাগুলো কিন্তু তাদেরকে হেফাজত করার জন্য করা হচ্ছে। আপনার এই যারা জেনুইন কালপিট তাদেরকে হেফাজত, কারণ আপনি মনে করেন যে এই 2024-এর গণ আন্দোলনে যারা শহীদ হলো, এই হত্যা মামলাগুলো তো প্রত্যেকটা যেসব থানায় এই হত্যাকাণ্ডগুলো ঘটেছিল সেই থানা থেকে স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা, এবং তদন্ত করে 7 মাসে আমরা একটা চার্জশিটও এখন পর্যন্ত দিতে পারলাম না। কিন্তু দেখা যাচ্ছে কোর্টে গিয়ে মামলা করতেছে 170 জন 75 জন ঢালাওভাবে মামলা করতেছে, এবং মামলার কোনো সুনির্দিষ্ট এভিডেন্স নাই। তো এইগুলো কিন্তু আপনার, আমি মনে করি যে এই খুনিদেরকে, এই রাষ্ট্রদ্রোহীদেরকে বাঁচানোর একটা প্রচেষ্টা মাত্র। এবং শাম্মী আপা যেটি বলে গেলেন যে আপনার এই যে 626 জনের মধ্যে কয়েকজন পুলিশ আইজি সহ কয়েকজন লোক অ্যারেস্ট হয়েছেন, বাদ বাকিদেরকে কাদের নির্দেশে ছাড়া হলো, এবং সেটাও একটা বর্তমান সরকারকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, এবং তাদেরকে কেন পালানোর সুযোগ দেওয়া হলো। ফর এক্সাম্পল, যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যে আপনার এই ফ্যাসিস্টদের অন্যতম, হ্যাঁ, সেই স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি, এবং আমরা জানতে পেরেছি যে উনি বিদেশে পালিয়ে গেছেন। এবং যারা যারা বিদেশে পালিয়ে গিয়েছেন তাদেরকে কেউ না কেউ সহযোগিতা করেছেন, এবং যারা সহযোগিতা করেছেন এই জিনিসটা অস্পষ্ট না, এটা ভেরি ক্লিয়ার। তো সেইগুলো আইনের আওতায় অবশ্যই আনতে হবে। এই আয়নাগরদের যারা দোষর তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং একটি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার তখনই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যখন আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আর জনদুর্ভোগের আমি মনে করি যে আপনার সরকারের মধ্যে যথেষ্ট পরিমাণ সমন্বয়হীনতা আছে, তারা প্রায়োরিটি নির্ধারণে তারা সম্পূর্ণ ব্যর্থ, এবং তারা এক্সপার্টিসদের কোনো পরামর্শ তারা নিচ্ছেন না। তাদের যেটা মনে আসছে, যখন মনে আসছে, যেভাবে মনে করেন সেভাবে করতেছেন। এবং এই যে নির্বাচনের কথা শহীদ ভাই এবং শাম্মী আপা বলে গেলেন যে আপনার সেটা স্থানীয় সরকার হোক, জাতীয় সরকার হোক, আপনার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে জিনিসগুলো যে প্রয়োজন, যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, কতটুকু কাজ তারা করেছেন সেটার হিসেবেও তো আমরা জানি না। ধন্যবাদ। আমরা চাই শাম্মী আক্তার আপনার কাছে, আপনার যেমনটি বলছিলাম এর আগে, আমরা যদি একেবারে ছোট্ট করে বলি যে ওবায়দুল কাদের ফ্যাসিস্টের অন্যতম মুখপাত্র, তিনি কিন্তু বলেছেন যে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, এক রাতে 5 লাখ বা এরকম একটা সংখ্যা দিয়েছেন মেরে ফেলবে। সেই ঘটনা তো বাংলাদেশে দেখা যায়নি। আসলে বিপ্লবের পর আমরা উল্টো চিত্র দেখেছি। সেই দোষররা কোথায় এখন? আসলে তাদের সম্পর্কে কিছু বলতে চান কিনা আপনি? দোষরদের কথা তো এতক্ষণ বললাম যে মানে আওয়ামী লীগের হাসিনা তো পালিয়ে গেল, তাই না? পালিয়ে যেতে বাধ্য হলো ছাত্র আন্দোলনের মানে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে সে পালিয়ে যেতে বাধ্য হলো। তাকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করলো? 526 জন যারা সেনা হেফাজতে ছিল তারা কোথায়? তাদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে? 626 জন। তাহলে ওদেরকে কি ছেড়ে দেওয়া হয়েছে? যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে জনসম্মুখে তাদেরকে প্রডিউস করা হোক, সেটাও তো করা হচ্ছে না। তাহলে এই যে 626 জন তারা কোথায় আছে? সেটা তো নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন, সেটা তো তাদের মানে জনগণকে জানানো, অবশ্যই তাদেরকে এই ব্যাখ্যা দিতে হবে। কারণ এটা তো মানে আপনি ধরেন সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সকলেই তো জানেন যে এই এত সংখ্যক মানে লোক সেনা হেফাজতে ছিলেন, তারা কোথায়? আচ্ছা, আপনি বলেছেন কি যে ওবায়দুল কাদের বলেছিলেন যে 5 লাখ লোক ওভারনাইট মানে মেরে ফেলবে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তো সেই চিত্র আমরা দেখিনি। হ্যাঁ, বারবারই তিনি সেগুলো বলেছেন, কখনো বলেছেন 20 লাখ, কখনো 25 লাখ, কখনো 5 লাখ, এরকম বলতেই থেকেছেন আওয়ামী লীগের লোকজন। তারা এগুলো বলে বলে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করেছেন। কিন্তু এই জন্য আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, এবং নেতাকর্মীদেরকে তিনি যে শক্ত হাতে মানে দমন করতে পেরেছেন, এবং তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা দলের নেতাকর্মী হিসেবে আমরা সেটা পালন করতে পেরেছি। আমরা কোনো খুনোখুনির মধ্যে যাই না, কোনো মারামারির মধ্যে যাই নাই। আমরা যে এটা প্রমাণ করতে পেরেছি যে
আওয়ামী লীগ যেটা বলেছিল সেটা মিথ্যা বলেছিল, তাদের ক্ষমতাটাকে প্রলম্বিত করবার জন্য বলেছিল। আরেকটি বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই, বারবার এই যে উনি আমার সহ আলোচক উনি বলছিলেন যে হচ্ছে একজন এমপি সে সবার কাছে যাওয়া সম্ভব না বা সকল সমস্যার সমাধান করা সম্ভব না, সেটি স্থানীয় নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। আমি এটা মনে করি না, কারণ দেখেন উনি বলেছেন এমপিরা আইন প্রণয়ন করেন, ঠিক আছে এমপিরা আইন প্রণয়ন করেন, কিন্তু এমপিরা এলাকায় যান, তাদের দ্বারা ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়। আপনি কি মনে করেন আপনার নির্বাচনী এলাকায় যে জনগণ আছেন তারা আপনার কাছে কি চান? তারা আপনার কাছে তাদের জীবনের নিরাপত্তা চান, তাদের জানমালের নিরাপত্তা চান, তাদের সন্তানের যাতে পড়ালেখা করতে পারে সেই শিক্ষা ব্যবস্থাটাকে তারা সঠিক শিক্ষা ব্যবস্থা চান, যাতে স্কুল কলেজ থাকে, এইগুলো চান। নাগরিকরা কি চান? নাগরিকরা তো এটা চান না যে আপনি চাল ডাল কিনে নিয়ে দিয়ে আসবেন, তারা তাদের মতো কাজ করছেন, তাদের মতো জীবনযাপন করছেন, কিন্তু তারা যেটা চান সামাজিক নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো তো এমপিদের মাধ্যমে হচ্ছে, আপনি রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, মাদ্রাসা বলেন, এগুলো তো মানে এমপিদের মাধ্যমে এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হয়। তাহলে মানে জনগণের কাছে যখন একজন এমপি যখন ভোট চাইতে যান, তো নির্বাচনী এলাকার সকল ঘরে ঘরেই তো তার যাওয়া পড়ে, এবং যেহেতু রাজনৈতিক দল, একটি বিশাল রাজনৈতিক দলের একজন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাধ্যমে ওই এলাকা সম্পর্কে তার কাছে একটা পরিসংখ্যান থাকে যে কোন এলাকায় কি কি সমস্যা আছে, তো এই সমস্যাগুলো তারা সমাধান করতে পারেন। আমি যেটা বলতে চাই যে জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয় তাহলে পরে আপনার জনপ্রতিনিধি দরকার, এবং সেটি অবশ্যই জাতীয় নির্বাচনটা অনুষ্ঠান করা দরকার। এইখানে কেন মানে কাল বিলম্ব হচ্ছে বা বর্তমান সরকার কেন করছেন, তারা কেন লাল গালিচায় পা দিয়ে খাল খননে উদ্বুদ্ধ হলেন? তারা তো আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে খাল খনন কর্মসূচি তিনি কিভাবে করেছিলেন সেটা দেখেও শিখতে পারতেন। তারা কেন এগুলো করছেন আমি বুঝতে পারছি না। যে সহজ কোনটি, আসলে কোনটি সহজে, ধরেন ইউনিয়ন পরিষদ, উপজেলা, এই সিটি কর্পোরেশন সবকিছু তো একটি দীর্ঘ প্রক্রিয়া মধ্যে দিয়ে যেতে হবে। আর জাতীয় নির্বাচন যদি হয় সেক্ষেত্রে মনে হয় প্রক্রিয়াটা একটু সহজ না স্থানীয় নির্বাচন সহজ? কোনটি সহজ আসলে একটু যদি দেখুন 1 মিনিটের মধ্যে যদি শেষ করতেন। না সেটা 1 মিনিটে বলতে পারবো কিনা জানি না, তবে জাতীয় নির্বাচনটা তো আমরা যেটা বলছি যে স্থানীয় নির্বাচন সহজ না জাতীয় নির্বাচন সহজ, তো স্থানীয় নির্বাচন কয়েকটা ধাপে করার সুযোগ আছে। আমার মনে হয় যে স্থানীয় নির্বাচন, আমি এই জন্য বলেছি, এটা তর্কের জন্য নয়, আমি বলেছি যে স্থানীয় নির্বাচন না হলে আমাদের যে জনদুর্ভোগ, এখন যেই দুর্ভোগগুলো আমরা পোহাচ্ছি এটা আরো প্রলম্বিত হবে, এই জন্য আমি বলেছি। এবং স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের চেয়ে খানিকটা সহজ, কারণ এই নির্বাচনটা এটা কয়েকটা ধাপে এই নির্বাচনটা করে ফেলতে পারলে আমার মনে হয় যে ভালো হয়। কারণ হলো যে স্থানীয় সরকার ফাংশনাল হলে আমাদের বাকি এই যে যেই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা বলেছে আপা যে সংসদ সদস্য মানুষের দ্বারে দ্বারে যেতে হয়, এটা তো নিঃসন্দেহে ইলেকশন করলে দ্বারে দ্বারে যেতে হয়, কিন্তু সেই মানে জনগণের সেবা যদি জনগণের দ্বারে পৌঁছে দিতে হয় তাহলে সেইখানে এই যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এগুলোকে ফাংশনাল হওয়া দরকার। এইটা থাকলে ওইটা আরো সহজ হয়, সেটা বলেছি আমি। সরকার যদি সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচনের, সেক্ষেত্রে সেটা দলগুলো সর্বসম্মতিক্রমে যদি আমার মনে হয় এই সরকারকে সহযোগিতা সিদ্ধান্ত যেটা হয় সেটা তো সহযোগিতা করাই উচিত, যেটা সিদ্ধান্ত নেয়। তবে আমার জায়গা থেকে আমি যেটা বললাম, কিন্তু সরকার যেটা সিদ্ধান্ত নেয় সেটা তারা সরকার করবে এবং সেখানে সব দলগুলো সহযোগিতা করা উচিত। আর একটা বিষয় যেটা বলছেন যে এই জনদুর্ভোগের বিষয়টা আমি শেষ করতে চাই সেটা দিয়ে, সেটা হচ্ছে যে আপনি দেখেন যে এই জনদুর্ভোগ বাড়ার পিছনে তো অনেকগুলো কারণ আছে। আপনার যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরকে যেই কথাগুলো আগে আসলো, আপনি গণহত্যার সাথে যারা জড়িত, ব্যাংক লুটের সাথে যারা জড়িত, গুমের সাথে যারা জড়িত, ক্রস ফায়ারের সাথে যারা জড়িত, তো টাকা দেশে বিদেশে পাচার করার সাথে যারা জড়িত, তারা কি করবে? তারা কি বসে থাকবে? তারা সব সময় চেষ্টা করবে এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য, দেশকে অস্থিতিশীল করবার জন্য। এবং আমরা দেখেছি বিগত সরকার একজন লেসপেন্সার, একজন কি নিঝুম মজুমদার নামে এক ভদ্রলোকের বক্তব্য আমি সেদিন শুনছিলাম, সে নির্দেশ দিচ্ছে কাদেরকে সে পরামর্শ দিচ্ছে যে দেশে গৃহযুদ্ধ বাদিয়ে দাও, এরকম বক্তব্য সে দিচ্ছে। এর মানে হলো যে তারা বসে নেই। আমাদের প্রতিবেশীরা নিজেও বলছে যে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমাদের এই যে যারা আছে, যাদের কথা বললেন যে 626 জন, এরা কোথায়? একটা বড় অংশ আমাদের প্রতিবেশী রাষ্ট্রে তাদেরকে পার করে দিয়ে আসা হয়েছে। এটার জন্য জবাবদিহি করতে হবে, এই সরকারকে জবাবদিহি করতে হবে এটা কিভাবে গেল। এবং এখনো অনেক ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে। আপনার শুধু তো এটা তো ঢাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, রাজধানীতে সীমাবদ্ধ ছিল, পুরো দেশে সারা দেশে ছড়িয়ে আছে। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। তাদেরকে যদি বিচারের আওতায় আনতে না পারেন তাহলে আমাদের এই সংকট দূর হবে না। যে আসলে এই সরকারকে যদি দুর্ভোগ কমাতে পরামর্শ দিতে চান, কি বলবেন আপনি?
আপনার সরকারকে প্রথমে হচ্ছে যে তাদের সদিচ্ছা থাকতে হবে দুর্ভোগ কমানোর জন্য আর কি। আমি মনে করি যে তারা যথেষ্ট পরিমাণ সদিচ্ছার পরিচয় দিচ্ছেন না। কারণ আপনার ফর এক্সাম্পল এই যে নির্বাচনের বিষয়ে এই আপনার স্থানীয় সরকার হোক আর আপনার জাতীয় নির্বাচন হোক, এই নির্বাচনের জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির আপনার কোনো রূপরেখা ওনারা জনগণের সামনে বা রাজনৈতিক দলের সামনে কিন্তু এখন পর্যন্ত সেইভাবে পেশ করেন নাই। আর 6টা-7টা কমিশন করলেন ঢাকঢোল পিটায়া, সেইটার রেকমেন্ডেশন অনুযায়ী এবং রাজনৈতিক দলগুলোর কি রেকমেন্ডেশন ছিল সেটাকে কিভাবে সমন্বয় করা হয়েছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও কিন্তু জনগণ জানে না। কাজেই প্রথম কথা হচ্ছে যে আপনার এই জনদুর্ভোগ কমানোর জন্য সরকারকে অবশ্যই আপনার সদিচ্ছার পরিচয় দিতে হবে। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, আজকে যেরকম জিনিসপত্রের দাম বাড়লে আপনার জনগণের খারাপ লাগে, আপনার এই কয়েকদিন আগে আপনার শাকসবজির যে দাম যে পরিমাণ কমে গিয়েছিল, এই কৃষকরা তো আপনার পথে বসে যাবে। আপনার এটা যদি আপনার স্টোরেজের আপনার তারা ব্যবস্থা করতো, আপনার সংরক্ষণের ব্যবস্থা করতো এবং সরকারি ব্যবস্থাপনা যদি কৃষকদের পণ্য কিনে নেওয়া হতো, সেটা যেমন আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারতো, আমাদের কৃষকরাও বেঁচে যেত। এরকম আপনার তাদের সর্বক্ষেত্রে আমি মনে করি যে তাদের আইদার অভিজ্ঞতার অভাব অথবা গাফেলতি। কারণ আপনার এই কৃষি মন্ত্রণালয় বলেন, খাদ্য মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, এরা ঠিকভাবে ফাংশন করছে না। সামনে রমজান আসছে, আপু বলছেন যে অনেক লোককে হয়তো আপনার শুধু পানি দিয়ে ইফতার করতে হবে, সেটা যাতে না করতে হয় সেজন্য তারা এখনই আপনার মানে স্টেপ নিতে পারেন, তারা সদিচ্ছার পরিচিতি এবং তাদের যেহেতু অভিজ্ঞতা নাই, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তাদের যে এক্সপার্টিস আছে সেগুলো তাদেরকে প্রতিপক্ষ মনে না করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এবং আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে 1 মিনিট পরামর্শ শুধুমাত্র এই সরকারকে। আপনি রমজান উপলক্ষে, সামনে রমজান চলে এসছে এবং সেক্ষেত্রে আমরা প্রতিবারই দেখি যে একটা সিন্ডিকেট কাজ করে। এবার আসলে কিভাবে সরকারের প্ল্যান করা উচিত রমজানে মানুষের দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখার জন্য? দেখুন, উনি তো অনেক কথাই বলেছেন, আমি 1 মিনিটে আসলে মানে কি কতটুকু বলা যায়, তবুও যেটুকু বলতে চাই সেটা হচ্ছে, আমি এই উপদেষ্টা পরিষদকে বলবো, আপনারা লাল গালিচা ছেড়ে মাটির পৃথিবীতে নেমে আসেন। আপনারা মাটির মানুষের যে সমস্যাগুলো সেগুলোকে হৃদয় দিয়ে অনুধাবন করেন। আপনারা তো আকাশ থেকে নেমে আসেননি, আপনারা এই দেশেরই সন্তান। তাহলে এই দেশের সমস্যাগুলোকে নিজের মতো করে নিজে অনুধাবন করেন যে মানুষ কী প্রবলেমগুলো ফেস করছে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য প্রথমেই যেটা মানে খুঁজে বের করা দরকার, এই বাজার সিন্ডিকেট কাদের হাতে। উনি বলছিলেন যে হাত বদল হয়েছে, হাত বদল হয়ে কাদের হাতে গিয়েছে সেই হাতটাকে খুঁজে বের করা আগে দরকার, তাহলেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আর বাজার নিয়ন্ত্রণ না করলে তো মানুষের সমস্যা, মানুষের দুর্ভোগ, এগুলো তো লাঘব হবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম, শাম্মী আক্তার এবং জনাব একেএম রেজাউল করিম, আপনাদের 3 জনকে আজকের এই টেবিল টকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেরই উচিত আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের সহায়ক শক্তি হিসেবে কাজ করা। এই আহ্বান রেখে শেষ করছি আজকের মতো টেবিল টক। আগামীকাল একই সময় এশিয়ান টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।